কথায় আছে পুলিশকে যদি চোর ধরতে হয় তবে সবার প্রথমে তাকেও চোর হতে হয়। আর এমনটাই ঘটে আমাদের আজকের মুভির হিরো জিনহোর সাথে। জিনহো এমন একজন ডিটেকটিভ যে কখনোই কোনো কেস অসম্পূর্ণ রাখেনি, কিন্তু তার হাতে এমন একটি কেস পড়ে যায় যার রহস্য এতটাই জটিল, যার ফলে তার রাতের ঘুম চলে যায় এবং শেষে গিয়ে সে এই কেসের সমাধান করে ফেলে। আর এমনই একটি অসাধারণ সাসপেন্স এবং টুইস্টে ভরা মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি প্রাইভেট আই। মুভির গল্পটা শুরু হয় রাতের অন্ধকারে একটি জঙ্গল দেখিয়ে। আর এই জঙ্গলে একটি ছেলে হাতে হেরিকেন নিয়ে ঘুরতে থাকে এবং একটা সময় সে একটি মৃতদেহ খুঁজে পায় এবং সে সেই মৃতদেহটা তার সাথে করে নিয়ে চলে যায়। এর পরের সিনেই আমাদেরকে দেখানো হয় একজন ডিটেকটিভকে যার নাম জিনহো। জিনহো একজন প্রাইভেট ডিটেকটিভ, কিন্তু সে কোনো মার্ডার কেস সলভ করে না, বরং সে খুঁজে খুঁজে কার সংসারে কি ঝামেলা চলছে সেগুলো সে লুকিয়ে লুকিয়ে ফলো করে এবং পরের দিন সকালে সেগুলো নিউজ পেপারে ছাপিয়ে দেয় এবং সেই নিউজ পেপারের মালিক তাকে পারিশ্রমিক হিসেবে বেশ কিছু টাকা দেয়। আর এমনটা করার কারণ সে মনে করে মার্ডার কেস সলভ করার চাইতে এমনটা করলে তার বেশি ইনকাম হয়। এমনকি সে প্ল্যান করেছে ইতিমধ্যে সে আমেরিকায় চলে যাবে, কারণ সেখানে সাংসারিক ঝামেলা অনেক বেশি হয়। কিন্তু সমস্যা হলো এই যাত্রা করার জন্য তার অনেক টাকার দরকার হবে, কিন্তু এই মুহূর্তে তার কাছে তত টাকা নেই। তাই সে শহরে ঘুরে ঘুরে নতুন কেসের সন্ধান করতে শুরু করে দেয় এবং প্রতিটা দেওয়ালে সে তার পোস্টার লাগাতে শুরু করে দেয় যাতে তার টাকা কমপ্লিট হয়ে যায় এবং সে আমেরিকায় যেতে পারে। একই সময় আমাদেরকে দেখানো হয় একটি হসপিটাল যেখানে একজন ডাক্তার তার বেশ কিছু সহযোগী মিলে এক ব্যক্তির অপারেশন করছে, কিন্তু ডাক্তার এই কাজটা করতে গিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই অপারেশনে তার সহযোগী যারা রয়েছে তারা প্রত্যেকেই খুব বেশি ভয় পেয়ে যাচ্ছে এবং তারা তাকে হেল্প করতে পারছে না। কিন্তু এর মধ্যে সে লক্ষ্য করে তার একজন নতুন অ্যাসিস্ট্যান্ট যার নাম জং, সে সাহসের সাথে তাকে হেল্প করছে এবং একটা সময় ডাক্তার জং এর সাহায্য নিয়ে এই অপারেশন সুন্দরভাবে কমপ্লিট করে ফেলে। আসলে জং নামের ছেলেটি এই প্রফেশনে একদম নতুন, এমনকি সে আজ পর্যন্ত যত অপারেশন করেছে সেই প্রত্যেকটা অপারেশনই জীবজন্তুর ওপর ছিল, কিন্তু আজ প্রথমবার সে কোনো মানুষের অপারেশন করলো এবং সেটাও খুব সুন্দরভাবে। তাই ডাক্তার তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং তাকে জানায় সে আজ থেকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন ডাক্তারের খুশি হঠাৎ করে চলে যায় যখন সে জানতে পারে এই অপারেশন কমপ্লিট করার জন্য পেশেন্ট তাকে টাকা দেয়নি, বরং একটি গরু দিয়েছে, কারণ তার কাছে টাকার প্রচুর অভাব রয়েছে। অন্যদিকে একই সময় আমরা দেখি দুজন পুলিশ অফিসারকে যারা খুব তাড়াহুড়োর সাথে কোথাও যাচ্ছে। আসলে ইতিমধ্যে এই শহরে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তাই তারা সঙ্গে সঙ্গে সেই লোকেশনে পৌঁছায় এবং দেখে এখানে প্রচুর রক্ত লেগে রয়েছে এবং যেই ব্যক্তিকে এখানে থাকার কথা সে এখান থেকে গায়েব হয়ে গেছে। আর সেটা হলো এই শহরের নামকরা মিনিস্টারের একমাত্র ছেলে রিয়ান। পুলিশ অফিসার এই রক্ত দেখে একটা জিনিস বুঝতে পারে যে মিনিস্টারের ছেলে রিয়ান আর বেঁচে নেই, তাই তাদের লক্ষ্য এখন একটাই, এই মৃতদেহটাকে খোঁজা। একইভাবে এই পুলিশ অফিসার মিনিস্টারকে খুব বেশি ভয় পায়, তাই সে তার অফিসারদেরকে অর্ডার দেয় তারা যেন এখনই এই রক্তগুলো মুছে ফেলে, কারণ তারা এই ঘটনা মিনিস্টারকে জানাতে চায় না। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই মিনিস্টার সেখানে চলে আসে এবং সে এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। মিনিস্টারের যখন জ্ঞান ফেরে সে পুলিশ অফিসারকে একটা কথাই জানায়, আর সেটা হলো তাকে যে করেই হোক তার ছেলেকে খুঁজে বের করতে হবে। আর এটা করতে গিয়ে তাকে যদি পুরো কোরিয়াও তল্লাশি করতে হয় তবে সেটাও তাকে করতে হবে। সে তাকে আরো বলে, তুমি যদি এই কাজটা করতে পারো তবে তোমায় আমি প্রমোশন করিয়ে দেব এবং এছাড়াও তুমি অনেক টাকা পাবে। এখন এই কথা শুনে পুলিশ অফিসার এই কেসের তদন্ত শুরু করে দেয়, কিন্তু সে তদন্ত মোটেও ভালোভাবে করে না, বরং তার অতীতের বেশ কিছু অপরাধীদের লিস্ট বের করে এবং সেই লিস্টের নামগুলো সে তার মন মতো এই মার্ডারের সাথে ম্যাচ করানোর চেষ্টা করে। অর্থাৎ সে এই কেস সলভ করতে চায় না, বরং তার টার্গেট একটাই, আর সেটা হলো তার প্রমোশন। অন্যদিকে মিনিস্টারের ট্রিটমেন্ট করার জন্য সেই ডাক্তার এবং তার অ্যাসিস্ট্যান্ট জং এখানে চলে আসে। মিনিস্টার তার ছেলেকে হারিয়ে এতটাই দুঃখ পেয়েছে যার ফলে সে তার মনের কথাগুলো প্রত্যেককে বলতে শুরু করে দেয়। আর এখানে সে ডাক্তারকে বলে সে কখনোই ভাবেনি তার একমাত্র ছেলে এমনভাবে গায়েব হয়ে যাবে। এখন এই কথাবার্তার মধ্যে জং হঠাৎ করে এই মিনিস্টারের ছেলের ফটোটা লক্ষ্য করে যে কিনা গায়েব হয়ে গেছে। আর এটা দেখে সে একদম চমকে যায়, কারণ এই মুখটা তার খুব পরিচিত। আসলে কিছুদিন আগে সে যখন জঙ্গলে কিছু জীবজন্তুর শিকার করতে গিয়েছিল শুধুমাত্র তার অপারেশনের প্র্যাকটিস করার জন্য, সে তখন সেখানে একটি মৃতদেহ খুঁজে পায়। আর এটাই আমরা মুভির প্রথমে দেখেছি এবং সে সেই মৃতদেহটা তার ল্যাবে নিয়ে এসেছিল শুধুমাত্র তার অপারেশনের প্র্যাকটিস করার জন্য।
কিন্তু এখন সে জানতে পারে সেই মৃতদেহ এই মিনিস্টারের একমাত্র ছেলে। তাই সে ভালোভাবে বুঝতে পারে এটা যদি জানাজানি হয়ে যায় তবে প্রত্যেকে তাকে খুনি মনে করবে। তাই সে সঙ্গে সঙ্গে মিনিস্টারের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ভাবতে শুরু করে সে এখন কি করবে। আর ঠিক সেই মুহূর্তে সে একটি পোস্টার দেখতে পায়, আর এই পোস্টারটা হয় জিনহো নামের সেই প্রাইভেট ডিটেকটিভের। সে সঙ্গে সঙ্গে জিনহোর বাড়িতে পৌঁছায় এবং জানায়, আমি একজন খুনিকে খুঁজছি এবং এই কাজে তুমি কি আমায় হেল্প করবে। এখন এই কথা শুনে জিনহো দরজা বন্ধ করে দেয়। আসলে সে সাংসারিক ঝামেলার তদন্ত করতে করতে সে এখন মার্ডার কেস সলভ করতে চায় না, কিন্তু অনেক ভেবে চিনতে সে দেখে আমেরিকায় যাওয়ার জন্য তার এখন অনেক টাকা দরকার। তাই সে পুনরায় জংয়ের সাথে কথা বলে এবং জানায় সে সবার প্রথমে মৃতদেহটা দেখতে চায়। জং তাকে সঙ্গে সঙ্গে তার বেসমেন্টে নিয়ে যায়, আর এখানে এসে জিনহো একদম চমকে যায়। সে লক্ষ্য করে মৃতদেহের সারা শরীরে কাটা ছেঁড়ার দাগ রয়েছে, এমনকি সেটা যেমন তেমন ভাবে সেলাই করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে জংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জং তাকে জানায় এই মৃতদেহটা সে কাটা ছেঁড়া করেছে কারণ সে অপারেশনের প্র্যাকটিস করছিল, আর এই কারণে সে মৃতদেহ থেকে লিভার, কিডনি সবকিছুই বের করে নিয়েছে। যদিও এই অবধি সবকিছুই ঠিক থাকে, কিন্তু জিনহো যখন জানতে পারে এই মৃতদেহটা এখানকার মিনিস্টারের একমাত্র ছেলে, তখন সে এই কেসটা ফিরিয়ে দেয় এবং জানায় সে এটা হ্যান্ডেল করবে না। কিন্তু জংয়ের কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে তাকে 500 ওনের অফার করে। জিনহো ভালোভাবে জানে এই টাকা দিয়ে সে তার আমেরিকা যাওয়ার টিকিট খুব সহজেই কিনে ফেলতে পারবে, তাই সে বাধ্য হয়ে এই কেসে রাজি হয়ে যায়। পরের দিন সকালে এরা দুজন এই কেসের তদন্ত শুরু করে দেয় এবং জং সবার প্রথমে জিনহোকে জঙ্গলের সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে মৃতদেহটা খুঁজে পেয়েছিল। জং তাকে সব রকম ভাবে দেখায় এই মৃতদেহটা কিভাবে এখানে ছিল। জিনহো এটা ভালোভাবে দেখ এবং সে লক্ষ্য করে এই জায়গায় কোনো গাড়ির চাকার দাগ রয়েছে। সে মনে করে নেয় হয়তো সে একটা প্রমাণ পেয়ে গেছে, কিন্তু পরে সে জানতে পারে এই চাকার চিহ্নটা জং করেছে, যার ফলে সে খুব রেগে যায় কারণ জং প্রতিটা জায়গার প্রমাণগুলো নষ্ট করে দিয়েছে। এখন এরা দুজন পুনরায় শহরে ফিরে আসে এবং বাজারে আসলে জিনহো লক্ষ্য করে এক রহস্যময় মানুষ সেই জঙ্গল থেকেই তাকে ফলো করে যাচ্ছে, এমনকি সে বাজারেও চলে এসছে। তাই সে সঙ্গে সঙ্গে তাকে তাড়া করে, কিন্তু এই রহস্যময় মানুষ দৌড়ানোতে বেশ এক্সপার্ট থাকে, তাই সে সরু সরু রাস্তা দিয়ে খুব সহজেই বেরিয়ে যায়। কিন্তু জিনহো তেমনটা করতে পারে না, বরং সে একটি দোকানে আছড়ে পড়ে। এরপর জিনহো তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে চলে যায়, যার নাম শুন। আসলে শুন যে কোনো জিনিস নিয়ে গবেষণা করতে ভালোবাসে, আর এই কারণে জিনহো সব রকম তদন্তে সে হেল্প করে। আর এবারও জিনহো তার সেই দূরবীনটা নিয়ে আসে যেটা সে ছোটাছুটি করতে গিয়ে ভেঙে ফেলেছে, এবং সে চায় শুন এটা ঠিক করে দিন। যদিও এই শহরে এই দূরবীন ঠিক করার জন্য অনেক মানুষ রয়েছে, কিন্তু জিনহো সুনের কাছেই এটা করাতে চায় কারণ সে তাকে পছন্দ করে, এমনকি সে তার সব রকম গোপন কথাও তার সাথে শেয়ার করে। জিনহো ভালোভাবে জানে সুন একজন সায়েন্টিস্ট হতে চায়, তাই তাকে বলে তুমি আমার সাথে আমেরিকায় যেতে পারো কারণ আমি শীঘ্রই আমেরিকাতে যাচ্ছি এবং সেখানে তোমার সায়েন্টিস্টের পড়াশোনা কমপ্লিট করতে পারবে। কিন্তু সুন তাকে না করে দেয় কারণ এই জায়গায় সে ছোটবেলা থেকেই বড় হয়েছে এবং এই কারণে সে এখান থেকে যেতে চায় না। অন্যদিকে এই শহরের পুলিশ কমিশনার একর নামের এক ব্যক্তির সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকে এবং তারা এই মিটিংয়ে একটি গুরুত্বপূর্ণ জিনিসের কেনা বেচার কথা উল্লেখ করতে থাকে, কিন্তু সেটা কি সেই সব কিছুই আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। পরের দিন সকালে জিনহো পুলিশের ড্রেস পরে সোজা সেই ঘরটায় চলে যায় যেখানে মিনিস্টারের ছেলে খুন হয়েছে। সে চারিদিকটা ভালোভাবে দেখে এবং সে লক্ষ্য করে চারিপাশে খুব বেশি রক্তের দাগ রয়েছে, এবং অনেকক্ষণ তদন্ত করার পর সে একটি কাপড়ের টুকরো খুঁজে পায় যার মধ্যে সে লক্ষ্য করে চিনির গুঁড়োর মতো সাদা কিছু রয়েছে। কিন্তু এইসবের মধ্যে আসল পুলিশ অফিসার এখানে চলে আসে এবং তারা জিনহোকে অ্যারেস্ট করে নেয়। জিনহো এখানে জানতে পারে এই পুলিশ অফিসাররা এই কেসের তদন্ত করতে গিয়ে একজনকে অ্যারেস্ট করেছে এবং তারা তাকে খুব বেশি টর্চার করছে। কিন্তু সে যখন তাকে অ্যারেস্ট করার প্রমাণগুলো দেখাতে বলে তখন এই পুলিশ অফিসার একদম চুপ হয়ে যায়। জিনহো বুঝতে পারে এরা আসলে কোনো রকম কাজই করছে না। এরপর এই পুলিশরা জিনহোকে ছেড়ে দেয়। এখন জিনহো সেই সাদা চিনির গুঁড়োর মতো জিনিসটা জংয়ের হাতে তুলে দেয় এবং তাকে এই জিনিসটা আসলে কি সেটা খুঁজে বের করতে বলে। জং সেটা হাতে নিয়ে খুব সহজেই জানিয়ে দেয় এটা এক ধরনের ড্রাগস। জিনহো বুঝতে পারে এই মৃত্যুর পিছনে এই ড্রাগসের কানেকশন অবশ্যই রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে এই শহরের এমন একটি ক্লাবে চলে যায় যেখানে এই ড্রাগসের লেনদেন হয়। কিন্তু সেই ক্লাবে প্রবেশ করাও এতটাও সহজ নয়, তাই তারা সবার প্রথমে নিজেদের পরিচয় বদলে ফেলে এবং সেখানকার একজন গার্ডকে জানায় তারা এখানে বং এর সাথে দেখা করতে এসছে। আসলে বং এই ক্লাবের একজন লিডার, আর এটা জিনহো কোনো রকমে জানতে পেরেছে
এখন এই কথা শুনে এই গার্ডরা এদেরকে ক্লাবের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। এখন এই অবধি তাদের সবকিছুই ভালোভাবে চলতে থাকে, কিন্তু তাদের সমস্যা বেড়ে যায় যখন সত্যি সত্যি বং এখানে চলে আসে। কারণ বং এদেরকে চিনতে পারে না এবং খুব সহজেই সে বুঝতে পেরে যায় এরা এখানে তদন্ত করতে এসছে। তাই তারা সঙ্গে সঙ্গে এদের দুজনকে তাড়া করে এবং ফাইট শুরু করে দেয়। প্রথম দিকে এই ক্লাবের মেম্বাররা মনে করে এরা খুব সহজেই জিতে যাবে, কিন্তু জিনহো এবং জং এদেরকে অবাক করে দেয় এবং প্রত্যেককে এক এক করে অজ্ঞান করে ফেলে। এমনকি এই ক্লাবে ড্রাগস তৈরি করে এমন একজন মেম্বারকে তারা কিডন্যাপ করে নেয় এবং তাকে উঁচু বিল্ডিং এর মাথায় দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি মিনিস্টারের ছেলে রিয়ানকে লাস্ট কবে দেখেছ? এখন প্রথম দিকে এই ব্যক্তি কোনো কিছুই বলতে রাজি হয় না, যার ফলে জিনহো তার ড্রাগসগুলো ফেলে দিতে শুরু করে, যেটা দেখে এই ব্যক্তি আর চুপ থাকে না, বরং সবকিছু বলে দেয়। সে জানায় রিয়ানকে সে 4 দিন আগে দেখেছিল এবং তারপর সে আর বাড়ি যায়নি, বরং ডং নামের একটি জায়গায় চলে গিয়েছিল। এখন এই কথা শুনে জিনহো এবং জং সেই লোকেশনে পৌঁছে যায়, যেটা কিনা একটি জঙ্গলের মধ্যে অবস্থিত। তারা লক্ষ্য করে এই লোকেশনে কিছুদিন আগে একটি সার্কাস হয়েছিল, কিন্তু এখন সেই সার্কাসটা অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তাই তারা এখানে কিছুই খুঁজে পায় না। এখন রাত হলে সেই পুলিশ কমিশনার বাড়িতে বসে তার দৈনিক কাজগুলো করতে থাকে, আর ঠিক তখনই সে লক্ষ্য করে তার ঘরের দরজায় কেউ আওয়াজ করছে। প্রথমত এই সময় অনেক রাত এবং বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই সে বুঝে উঠতে পারে না এই সময় কে আসতে পারে। তাই সে ভয়ে ভয়ে দরজাটা খুলে ফেলে এবং দেখে এটা তার পরিচিত বন্ধু ইনক। এখন সে তাকে কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু তখনই হঠাৎ করে ইনক তার হাতে থাকা চাকু দিয়ে এই কমিশনারকে মেরে ফেলে। পরের দিন সকালে পুলিশ অফিসার এই মৃতদেহটা জঙ্গলের পাশে খুঁজে পায়, যেটা দেখে তাদের চিন্তা আরো বেড়ে যায়। একইভাবে শহরের প্রতিটা নিউজ পেপারে এই খবরটা বড় হেডলাইনের মাধ্যমে ছাপানো হয় এবং তাদের প্রশ্ন একটাই, যদি একজন কমিশনারের অবস্থা এরকম হতে পারে তবে একজন সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। এখন এই খবর জানতে পেরে এই শহরের মিনিস্টার খুব বেশি রেগে যায় এবং সে পুলিশ অফিসারকে কড়া শব্দে জানায় তার ছেলেকে যে করেই হোক খুব শীঘ্রই খুঁজে বের করতে হবে। পুলিশ অফিসার চিন্তায় পড়ে যায় এবং তার চিন্তা দূর করার জন্য সে তার এক বন্ধুর সাথে দেখা করে। আর এখানে আমরা দেখি এই বন্ধু আর কেউ নয়, স্বয়ং ইনক, যে কমিশনারকে মার্ডার করেছে। এখন পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, আমি যেদিন থেকে তোমাকে কমিশনার এবং রিয়ানের সাথে পরিচয় করিয়েছি তারপর থেকে এরা দুজন মারা গেল, তাহলে সত্যি করে বলো এর পেছনে তোমার হাত কি রয়েছে? স্বাভাবিকভাবেই ইকন সম্পূর্ণ মিথ্যে কথা বলে। সে জানায় এরা দুজনই নামকরা ব্যক্তি ছিল, তাই নামকরা ব্যক্তির কখনো শত্রুর অভাব হয় না, আর এই কারণেই কেউ হয়তো তাকে মেরে ফেলেছে। অন্যদিকে কমিশনারের বডি অটোপসি করার জন্য সেই ডাক্তার এবং তার অ্যাসিস্ট্যান্ট জং এর কাছে নিয়ে যাওয়া হয়। জং এখানে লক্ষ্য করে কমিশনারের মৃত্যু ঠিক একই রকম ভাবে হয়েছে যেমনটা রিয়ানের হয়েছিল। একই সময় বেসমেন্টে জিনহো রিয়ানের মৃতদেহটা এক মনে দেখতে থাকে এবং এখনো অবধি ঘটে যাওয়া প্রতিটা ঘটনা সে একে অপরের সাথে মেলানোর চেষ্টা করে এবং সে অবশেষে বুঝতে পারে এই দুটো মৃত্যু একটি মানুষই করেছে। এদিকে পোস্টমর্টেম রুমে ডাক্তার পুলিশ অফিসারকে জানায় কমিশনারের মৃত্যু এমন একটি চাকু দিয়ে করা হয়েছে যেই চাকুর দুপাশেই ধারালো। এখন এই কথাবার্তার মধ্যে জং লক্ষ্য করে কমিশনারের মুখে এক টুকরো কাপড় রয়েছে। সে কোনো রকমে লুকিয়ে সেই কাপড় টুকরো বের করে নেয় এবং সেটা সে জিনহোকে দিয়ে দেয়। এখন জিনহো এই কাপড়টা নিয়ে সোজা তার সায়েন্টিস্ট বন্ধু সুনের কাছে চলে যায়। সুন সঙ্গে সঙ্গে এই কাপড়টা ভালোভাবে পরিষ্কার করে এবং দেখে কাপড়ের মধ্যে একটি সুন্দর ফুলের নকশা রয়েছে। সে জানায় এই ধরনের কাপড় কোনো সাধারণ মানুষ ব্যবহার করে না, বরং সার্কাসে খেলা দেখানোর সময় এই ধরনের কাপড় ব্যবহার করা হয়। এখন এই কথা শুনে জিনহোর মুখে হাসি ফুটে ওঠে, কারণ মিনিস্টারের ছেলে রিয়ানের মৃত্যুর আগেও সেও সার্কাস দেখতে গিয়েছিল, তাই সে বুঝতে পারে এই দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই কোনো মিল রয়েছে। একইভাবে তার মনে পড়ে যায় সে যখন তার পোস্টার দেওয়ালে লাগাচ্ছিল তখন সে সেখানে একটি সার্কাসের পোস্টার দেখেছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেই সার্কাসের ঠিকানায় পৌঁছে যায়। আর এখানে সার্কাস খেলা দেখানোর জন্য যেই ব্যক্তি থাকে সে আর কেউ নয়, স্বয়ং ইকন। আর সে সবার সামনে চাকু ছোড়ার ট্যালেন্ট দেখাতে থাকে এবং একটা সময় সে দর্শকের মধ্যে থেকে একজন ব্যক্তিকে তার এই খেলায় অংশগ্রহণ করতে বলে এবং জানায় তারা এমনটা করলে তার সার্কাসের খেলা আরো ইন্টারেস্টিং হয়ে যাবে। এখন জিনহো যে করেই হোক এই রহস্য সমাধান করতে চায়, তাই সে হাতটা সবার প্রথমে তুলে ধরে এবং জানায় সে এই খেলায় অংশগ্রহণ করতে চায়। ইকন সবার প্রথমে জিনহোকে একটি দেওয়ালে দড়ি দিয়ে বেঁধে দেয় এবং তার হাতে থাকা চাকুগুলো সে দূর থেকে ছুটতে শুরু করে দেয়, যেগুলো কিনা তার শরীরের চারপাশ দিয়ে গেঁথে যায়। এমনকি খেলা আরো ইন্টারেস্টিং বানানোর জন্য ইকন তার চোখে একটি কাপড় বেঁধে ফেলে, যেটা দেখে জিনহো বেশ ভয় পেয়ে যায়। তাই সে ইকনকে বলে, আমি এই রিক্সের খেলা খেলবো,
তবে আমার একটি শর্ত রয়েছে, আর এই শর্তটা হলো খেলা শেষ হলে তোমার একটি চাকু আমায় দিতে হবে। ইকন তার এই শর্তে রাজি হয়ে যায় এবং চোখ বাঁধা অবস্থায় সে এক এক করে চাকুগুলো ছুটতে শুরু করে দেয় এবং অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা চাকু একদম সঠিক জায়গায় গেঁথে যায়। এমনকি জিনহোর কোনো রকম আঘাত লাগে না এবং শর্ত মতো জিনহো একটি চাকু নিয়ে নেয়। এরপর সে বেসমেন্টে থাকা সেই রিয়ানের মৃতদেহের যেই ক্ষতস্থানগুলো রয়েছে, বিশেষ করে চাকুর যেই ক্ষতস্থান রয়েছে, সেখানে সে গলিত মোম ঢেলে দেয় এবং খুব সুন্দরভাবে সে একটি চাকু তৈরি করে ফেলে। এখন সে লক্ষ্য করে এই মোম দিয়ে তৈরি চাকু এবং সার্কাস থেকে আনা চাকু দুটোই একই রকম দিক, এমনকি এর দুটো পাশেই ধারালো দিক রয়েছে। কিন্তু সমস্যা হলো চাকু ম্যাচ হয়ে গেলেই এটা নয় যে সেই মার্ডার ইকন নামের সেই ব্যক্তি করেছে, তাই তাকে আরও তদন্ত করতে হবে। অন্যদিকে আমরা দেখি সার্কাস মাস্টার ইকন তার সার্কাসের এই কর্মরত একটি মেয়েকে একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং একইভাবে আরও একটি বাচ্চা মেয়েকে এই মানুষটি নৃশংসভাবে অত্যাচার করে যাচ্ছে। পরের দিন সকালে জিনহো এবং জং আরও একবার সার্কাসের ঠিকানায় চলে যায়, আর এবার তারা হাতে ক্যামেরা নিয়ে রিপোর্টার সেজে এখানে প্রবেশ করে এবং সার্কাস কমিটির মেম্বারদেরকে জানায় তারা এখানে তাদের সার্কাসের প্রমোশন করতে এসছে। এখন যেহেতু এটা ফ্রিতে প্রমোশন, তাই এই কমিটির মেম্বাররা রাজি হয়ে যায় এবং এই দুজন মিলে এই প্রত্যেকটা সার্কাস মেম্বারদের ছবি তুলতে শুরু করে দেয় এবং তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক এই সার্কাসে ঘটে যাওয়া রহস্যটা সমাধান করা। কিন্তু ছবি তুলে তাদের কোনো রকম সমাধান হয় না, তাই এই দুজন এদের দৈনিক কাজেও হেল্প করতে শুরু করে দেয়। আর এমনটা করতে গিয়ে জং প্রথমবার লক্ষ্য করে সেই দুটো বাচ্চা মেয়ে যারা কিনা সার্কাসে কাজ করে তাদের পিঠে বড় বড় আঘাতের চিহ্ন রয়েছে। একইভাবে জিনহো এই সার্কাসের ভিতরের ঘরগুলো ভালোভাবে লক্ষ্য করে, কিন্তু সে সেখানে প্রবেশ করবে তার আগেই একজন মেম্বার তাকে বাধা দেয় এবং জানায় এখানে তারা প্রবেশ করতে পারবে না, যার ফলে বাধ্য হয়ে এরা দুজন পুনরায় ফিরে যায়। কিন্তু জিনহো হার মানে না, বরং সে রাত হলে আরও একবার সেই সার্কাসের এলাকায় চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে সেই মেম্বারদের উপর নজর রাখতে শুরু করে দেয়। আর এবার সে লক্ষ্য করে এই ইকন নামের ব্যক্তি মোটেও সুস্থ এবং স্বাভাবিক ব্যক্তি নয়, অর্থাৎ তার আচরণ অবাক করার মতো। কখনো সে রেগে যায়, আবার কখনো সুন্দরভাবে কথা বলে। সে বুঝতে পারে না একটা মানুষের এরকম ভিন্ন চরিত্র কিভাবে হতে পারে। যাই হোক, সে এই ব্যাপারে তার বন্ধু সুনকেও চিঠির সাহায্যে জানিয়ে দেয় এবং তাকে পরামর্শ দেয় সেও এই কেসটা নিয়ে একটু যেন তদন্ত করে। পরের দিন সকাল হতে সুন জিনহোর কথা মতো তার তদন্ত শুরু করে দেয় এবং সেই সব লোকেশনে চলে যায় যেখানে এই সার্কাস দেখানো হয়েছিল। অন্যদিকে সময়ের সাথে সাথে পুলিশ অফিসারের চাপ আরও বাড়তে থাকে। সে বুঝতে পারে তাকে যে করেই হোক মিনিস্টারকে শান্ত করতেই হবে, নয়তো তার চাকরি থাকবে না। তাই সে এবং ইনক মিলে একটি মৃতদেহ খুঁজে বের করে এবং সেই মৃতদেহটার মুখে এমন কিছু মেডিসিন ঢেলে দেয় যাতে মুখটা সম্পূর্ণ বিকৃত হয়ে যায় এবং তাকে চেনা না যায়। একইভাবে পুলিশ অফিসার সেই অপরাধীকে অফার করে সে যদি স্বীকার করে নেয় সে রিয়ানকে মার্ডার করেছে, তবে তার ফ্যামিলিকে সে আর্থিকভাবে অনেক হেল্প করবে। এখন যেহেতু সেই ব্যক্তির কাছে টাকা পয়সার অভাব থাকে, তাই সে এই ডিলে রাজি হয়ে যায় এবং সকাল হতেই প্রতিটা নিউজ পেপারে ছাপিয়ে দেওয়া হয় যে এই ব্যক্তি রিয়ানকে মার্ডার করেছে এবং রিয়ানের মৃতদেহ হিসেবে সেই বডিটা দেখায় যেটা আগের দিন রাতে তারা মেডিসিন দিয়ে মুখের আকৃতি চেঞ্জ করে ফেলেছিল। কিন্তু জিনহো ভালোভাবে বুঝতে পারে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ রিয়ানের মৃতদেহ তাদের বেসমেন্টে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং অরিজিনাল রিয়ানের মৃতদেহের ছবি তাকে দেখায়, যেটা দেখে পুলিশ অফিসার একদম চমকে যায়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও। তখন জিনহো তাকে একটা কথাই জানায় সে শুধু 3 দিন চায় এবং এই 3 দিনের মধ্যেই সে এই পুরো কেসটাই সমাধান করে দেবে। এখন রাত হলে জিনহো আরও একবার সেই সার্কাসের ঠিকানায় পৌঁছে যায় এবং এবার সে বাইরে থাকে না, বরং সার্কাসের ক্যাম্পের ভিতরে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে এবং সেই কাপড়টা খুঁজে বের করে যার মধ্যে ফুলের নকশা করা রয়েছে। কিন্তু তখনই পিছন থেকে কেউ তার জামাটা টেনে ধরে, যার ফলে সে নিচে পড়ে যায়। আর এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং ইনক। জিনহো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং তাকে বলে আমার কাছে সব রকম প্রমাণ রয়েছে যে তুমি হলে আসল অপরাধী এবং এই দুটো মার্ডার তুমি করেছো। কিন্তু এই কথা শুনে ইনক হাসতে শুরু করে দেয় এবং একই সময় জিনহোর পিছনে আরও একজন ব্যক্তি চলে আসে, যাকে দেখে জিনহো চমকে যায়, কারণ এই ব্যক্তি ঠিক ইনকের মতোই দেখতে। আর এবার সে বুঝতে পারে কেন এই ইনকের স্বভাব সে 2 রকমের দেখেছিল। আসলে এরা দুজন যমজ ভাই। আর এই সব ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে যায়, কারণ ইতিমধ্যে ইনক তার শরীরে একটি ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। এখন বেশ কিছু সময় পর এই সার্কাস যখন চালু হয়, জং জিনহোকে খুঁজতে খুঁজতে এই সার্কাসের এখানে চলে আসে এবং সে কোনো রকমে জিনহোকে মুক্ত করে ফেলে। এদিকে সার্কাসে
সেই দুটো মেয়ে প্রতিদিনের মতো তাদের সার্কাস দেখাতে শুরু করে দেয়, কিন্তু তাদের ওপর অত্যাচার এতই বেড়ে যায় যার ফলে বড় মেয়েটি মোটেও ভালোভাবে তার কাজ করতে পারে না, বরং সে ইচ্ছাকৃতভাবে ওপর থেকে নিচে লাফ দেয় এবং সেখানেই মরে যায়। এখন এই দৃশ্য দেখে ইনক নামে সেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আসলে এই দুই ভাইয়ের মধ্যে একটি ভাই খুবই ভালো এবং অন্য ভাইটি তার ঠিক উল্টো, কিন্তু প্রশ্ন হলো এদের মধ্যে ঝামেলা হওয়ার আসল কারণ কি? যাই হোক, এদিকে জং সেই মেয়েটিকে নিচে এভাবে আছড়ে পড়তে দেখে সে প্রথমবার তার ট্যালেন্ট এখানে ব্যবহার করে। এমনকি সে এতদিনে যত রকম বিদ্যা শিখেছে সেই সব রকম বিদ্যা কাজে লাগিয়ে সে অদ্ভুতভাবে মেয়েটির জ্ঞান পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তাকে ভালোভাবে সুস্থ করতে গেলে হসপিটালে নিতে হবে, আর এই কারণে সে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তার তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই পেশেন্ট তাকে কোনো টাকা দিতে পারবে না, সে তার চিকিৎসা করবে না, যার ফলে জং খুব বেশি রেগে যায় এবং সে নিজে নিজেই এই ট্রিটমেন্ট শুরু করে দেয়। এদিকে এই দুই ভাইয়ের ফাইটে ভালো ভাইটি খুব নৃশংসভাবে মরে যায়। জিনহো সঙ্গে সঙ্গে এই ব্যাপারে পুলিশ অফিসারের সাথে কথা বলে, কিন্তু পুলিশ অফিসার তার কেসটা ক্লোজ করতে চায়, কারণ সে ইনকের মতোই একটি মৃতদেহকে দেখতে পায়। কারণ সে এখনো জানে না এরা যমজ, তাই সে বিশ্বাস করে নেয় ইনক মারা গেছে। এখন এই সবকিছু পুলিশ অফিসারের মুখে শুনে জিনহো বেশ হতাশ হয়ে যায় এবং এই হতাশা নিয়ে সে আরো একবার তার পুরনো বন্ধু সুনের সাথে দেখা করে এবং এখানে এসে জিনহো প্রথমবার এই কেসের সম্পূর্ণ রহস্যটা জানতে পারে। সুন তাকে জানায় সে তদন্ত করে জানতে পেরেছে এই দুই ভাইয়ের মধ্যে এক ভাই মেয়ে পাচারের কাজ করত। সে ছোট ছোট মেয়েদেরকে সার্কাসের নাম করে তার এই কাজে জয়েন করাতো এবং সুযোগ বুঝে তাদেরকে বেচে দিত। কিন্তু দ্বিতীয় ভাই এই জিনিসটি মোটেও পছন্দ করত না এবং সে এর প্রতিবাদ করত, কিন্তু যেহেতু সে তার ভাই তাই সে তাকে কিছুই করতে পারেনি। তাই সে সেই সব মানুষগুলোকে মার্ডার করত যারা তার ভাইয়ের কাছ থেকে এই মেয়েদেরকে কিনে নিত। আর সেই মানুষগুলোর মধ্যে সবার প্রথমে নাম ছিল মিনিস্টারের ছেলে রিয়ান এবং পুলিশ কমিশনার, আর এই কারণেই এরা দুজন মারা গেছে। জিনহো ভালোভাবে বুঝতে পারে এই সমস্যা এখনো শেষ হয়নি, বরং খারাপ ভাইটি এখনো বেঁচে রয়েছে এবং সেই বাচ্চা মেয়েগুলো এখনো তার কাছেই রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে সেই সার্কাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং ইকনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে সে খুব বেশি মারধর করে এবং জিজ্ঞাসা করে সেই বাচ্চা মেয়েগুলো কোথায়। এখন সেই সহযোগী জিনহোর এরকম ভয়ানক রূপ দেখে সে জানিয়ে দেয় সেই বাচ্চা মেয়েটিকেও ইকন বেঁচে দিয়েছে এবং সে বর্তমানে গভর্নরের কাছে রয়েছে। জিনহো এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সোজা গভর্নরের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে সে প্রথমে গভর্নরকে পা দিয়ে সজোরে একটি আঘাত করে এবং তার উপর ক্রমাগত ঘুষি চালিয়ে যায়। এমনকি সে যতবার পাশে থাকা বাচ্চাটির দিকে তাকায় তার রাগ আরো বেশি বেড়ে যায় এবং একটার সময় তার হাতে বন্দুক নিয়ে নেয় এবং কোনো মায়া দয়া দেখায় না, বরং গভর্নরকে গুলি করে মেরে ফেলে। এরপর সুন এবং জং মিলে গভর্নরের মৃতদেহটা এমন একটি রূপ দেয় যাতে দেখে মনে হয় ঠিক আগের দুটো মার্ডারের মতোই গভর্নরকেও একই ব্যক্তি মার্ডার করেছে। এরপর জিনহো সোজা পুলিশ অফিসারের সাথে কথা বলে এবং তাকে প্রথমবার ইনক নামে ছেলেটির সম্পূর্ণ হিস্ট্রি তাকে জানিয়ে দেয় এবং জানায় খারাপ ভাইটি এখনো বেঁচে রয়েছে। পুলিশ অফিসার প্রথম দিকে বিশ্বাস করে না, তখন জিনহো তাকে গভর্নরের বাড়িতে যেতে বলে এবং বলে তুমি ওখানে গেলে দেখতে পাবে গভর্নরকেও ঠিক একইভাবে মার্ডার করে ফেলেছে। পুলিশ অফিসার জিনহোর কথা মতো সোজা গভর্নরের বাড়িতে চলে যায় এবং সে চমকে যায় যখন সে দেখে আগের দুটো মার্ডারের মতোই এই মার্ডারটাও ঠিক একই রকম ভাবে করা হয়েছে। একই সময় সেখানে ইনক চলে আসে, যার ফলে পুলিশ অফিসার একদম শিওর হয়ে যায় গভর্নরকে সেই মার্ডার করেছে। তাই সে সঙ্গে সঙ্গে তার বন্দুকটা ইনকের দিকে ধরে, কিন্তু ইনক এই মার্ডার করাতে খুব বেশি এক্সপার্ট এবং একইভাবে চাকু ছোড়াতেও সে আরো বেশি এক্সপার্ট। তাই সে খুব কম সময়ের মধ্যেই তার হাতে থাকা চাকুটা সোজা পুলিশ অফিসারের পেটে ঢুকিয়ে দেয়। এখন এর মধ্যে জিনহো এখানে চলে আসে, কারণ এখনো পর্যন্ত যা যা ঘটছে সবই তার প্ল্যান মতো ঘটছে। আসলে জিনহো ইচ্ছে করেই পুলিশ অফিসারকে এখানে পাঠিয়েছিল, কারণ সে জানে যে এই পুলিশ অফিসার টাকার জন্য বিক্রি হয়ে যায় এবং নির্দোষ মানুষকে দোষী প্রমাণ করে ফেলে। তাকে বাঁচিয়ে রাখা মানে বিপদ আরো বেড়ে যাওয়া। তাই এখন পুলিশ অফিসার মরে গেছে এবং তার লক্ষ্য একটাই, আর সেটা হলো ইনককেও মেরে ফেলা। তাই সে ইনকের সাথে ফাইট শুরু করে দেয় এবং এই ফাইট বেশ কিছুক্ষণ চলতে থাকে এবং অবশেষে জিনহো তার নিজের স্টাইলে ইনককে মার্ডার করে ফেলে। আর সেটা হলো সে সবার প্রথমে তার হাতে থাকা ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা তার মুখের দিকে ধরে এবং তার হাতের বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং সেই দিনটা চলে আসে যেদিন জিনহো আমেরিকায় চলে যাবে। কিন্তু সে তার মন বদলে ফেলে এবং সে ডিসাইড করে নেয় এই সাংসারিক ঝামেলার চাইতে
তার এই মার্ডার কেস সমাধান করা অনেকটাই মজার। আর এমনই একদিন তার কাছে খবর আসে একজন ক্লায়েন্ট তার সাথে দেখা করতে চায়। জিন হো এবং জং সঙ্গে সঙ্গে সেই ক্লায়েন্টের ঠিকানায় পৌঁছায় এবং সেই ক্লায়েন্ট তাকে বলে, আমার একটি লেটার হারিয়ে গেছে এবং সেটা তোমায় খুঁজে বের করতে হবে, কিন্তু এই খোঁজ চালাতে গিয়ে তোমায় অনেক বিপদে পড়তে হবে, তাই ভেবেচিন্তে বলো তুমি এই কেসটা হ্যান্ডেল করবে কিনা। জিন হো তাকে একটা কথাই বলে, যদি টাকার পরিমাণ বেশি হয় তবে সে সব রকম কেস হ্যান্ডেল করতে রাজি। এখন এই কথা শুনে ক্লায়েন্ট তাকে অনেক টাকা দিয়ে দেয় এবং এখান থেকে চলে যায়। এখন এই নতুন কেস পেয়ে জিন হো খুব বেশি খুশি হয়ে যায়। সে বুঝতে পারে আমেরিকায় না গিয়ে সে ভালোই করেছে। একইভাবে জং তার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়, কারণ সে আর স্বার্থপর ডাক্তারের হয়ে কাজ করতে চায় না। এবং একইভাবে জিনহোর সাথে কাজ করতে তার বেশ ভালো লাগে। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনার কেমন লাগে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।